মেঝেতে পড়ে আছি রক্তাক্ত অবস্থায়। ওঠার মতো কোনো শক্তি আমার কাজ করছে না। সারা শরীরে প্রচুর ব্যথা নিয়ে কোনো রকম উঠে বিছানায় গা এলিয়ে দিয়েছি। ভাবতেছি আপন মানুষগুলো এত নিষ্ঠুর কেমনে হয়। নিজের স্ত্রীর দেওয়া মিথ্যা অপবাদের কারণে আমার আজকে এই অবস্থা। আমি আবির, একটা কোম্পানিতে ছোটখাটো পোস্টে চাকরি করি। চাকরির পাশাপাশি ছাত্র জীবন থেকে আমি নারীর নির্যাতন ও অসহায় মানুষের জন্য কাজ করি, যেখানে 5,000 সদস্য নিঃস্বার্থে কাজ করে। আমার স্ত্রী নীলা, পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে। বিয়ের আজ 2 বছর পূর্ণ হলো। আজই আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজটা পেলাম। আবির রাতে অফিস থেকে বাড়ি এসে কলিং বেল বাজাতেই নীলা দরজা খুলে দিল। প্রতিদিনের মতো নীলাকে জড়িয়ে ধরে বলতে লাগলো আবির। কেমন আছো গো? কিন্তু নীলা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল। তার এই আচরণে আবির কিছুটা অবাক হলো। হঠাৎ সে এমন করলো কেন? খবরদার, আমাকে স্পর্শ করবা না। তোমার এই হাত দিয়ে আমাকে আর স্পর্শ করবা না, এ বলে দিলাম। আর আজ থেকে তুমি আমার কেউ না। আমি মুক্তি চাই তোমার কাছ থেকে, সারা জীবনের জন্য মুক্তি চাই। নীলার এই কথা শুনে আবিরের মাথায় আকাশ ভেঙে পড়ল। আবির অনেকক্ষণ নীরব থেকে বলল, কি বলছো এসব তুমি? মুক্তি চাই মানে? কিসের মুক্তি? আমি ডিভোর্স চাই আবির। তোমার সাথে অনেক হয়েছে, আর না। আচ্ছা, তুমি আমার সাথে মজা করছো তাই না? দেখো, এ সময় মজা একদম না। তোমার শরীর ঠিক আছে তো? আমায় নিয়ে তোমাকে না ভাবলেও চলবে। আমি ঠিকভাবেই কথা বলছি। সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে রাগের মাথায় নীলাকে ঠাস করে চড় মারল আবির। 2 বছরের সংসারে এই প্রথম ওর গায়ে হাত তোলে। কষ্টে আবিরের বুকটা ছিঁড়ে যাচ্ছে। তারপরও স্বাভাবিক থাকার চেষ্টা করলো। নীলা কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়ল। আবিরও আর কিছু বলেনি তাকে। আবিরের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে হঠাৎ নীলার এই অস্বাভাবিক আচরণে। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলিয়ে দিল আবির। রাতে অনেকবার নীলাকে ডেকেছে, কি হয়েছে, কি জন্য এসব করেছে, কথাগুলো জানার জন্য। কিন্তু একবারও আবিরের দিকে তাকায়নি, একটা কথাও বলেনি। আবিরও পরে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। সকালবেলা সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে গেল আবিরের। ঘড়িতে তাকিয়ে দেখে 10টা 3 বাজে। আবির আশ্চর্য হয় নীলা আজ থেকে ডাকেনি কেন। মনের ভিতর ওলটপালট শুরু হয়ে গেল তার। প্রতিদিন নীলার মিষ্টি গলায় ও কোমল হাতের ছোঁয়ায় ঘুম ভাঙে আবিরের। ঘুম থেকে উঠতে দেরি হলে শুরু করে বিভিন্ন কায়দায় ঘুম ভাঙানোর। মানবাভিমান তো আছেই, কিন্তু আজ কি হলো নীলার? এসব ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামতেই একটা বড় শক খায় আবির। তার শ্বশুর আর নীলার বড় ভাই সোফায় বসে আছে, পাশে নীলাও দাঁড়িয়ে আছে। আবিরকে দেখে বলা শুরু করে দিল, তোর মতো ছেলেদের কাছে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। কি ভাবছিস তুই অপকর্ম করবি আর আমরা কিছুই জানবো না? আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। কি হচ্ছে? কি অপকর্ম করছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। নীলা নীরবে চোখের জল ফেলছে। এর মধ্যেই নীলার বড় ভাই বলতে লাগলো, বাবা, এসব ছোট লোকদের সাথে কথা না বলে হাত পা ভেঙে দেওয়াটাই উচিত। একথা বলতে দেরি আবিরের গায়ে থাপ্পড় পড়তে দেরি হলো না। আবির তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। নীলার ভাই আবিরের কলার ধরে টেনে তুলে 4-5টা ঘুষি আবিরের মুখে বসিয়ে দেয়। এরপর সজোরে ধাক্কা দিয়ে আবির তাল সামলাতে না পেরে কাচের ডাইনিং টেবিলে পড়ে যায়। কাচের ডাইনিং টেবিল ভেঙে আবির নিচে পড়ে যায়। কাচ ভেঙে আবিরের শরীরের কিছু অংশে ঢুকে যায়। তারপরেও আবিরকে তারা ছাড়েনি। ডাইনিং টেবিলে থাকা ফল কাটার ছুরি নিয়ে আবিরের কাছে এগিয়ে আসতে নিলে নীলা বাধা দেয়। থাক ভাইয়া, যথেষ্ট শিক্ষা হয়েছে, আর না। এখন বাড়ি চলো। আমার শ্বশুর যাওয়ার আগে বলে গেলেন, নীলার জন্য আজ তুই বেঁচে গেলি। ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো, সই করে দিস। আর হ্যাঁ, ওই বাড়িতে নীলার উদ্দেশ্যে ভুলেও পা বাড়ালে তোর লাশটা টুকরো টুকরো করে সাগরে ভাসিয়ে দেবো। কথাটা মনে রাখিস। আবির শুধু নির্বাক হয়ে ওদের চলে যাওয়া দেখতে লাগলো। বিছানায় শুয়ে শুয়ে সকালের ঘটনা মনে করতে লাগলো। কখন যে ভোর হয়ে গেল বুঝতেও পারেনি। সারা শরীরে প্রচুর ব্যথা, ঠিক মতো উঠে দাঁড়াতেও পারছি না। অনেক কষ্টে উঠে আয়নার সামনে গিয়ে অবাক হয়ে গেলাম। আমার পুরা চেহারায় কাচের ছোট ছোট টুকরা আটকে আছে।
চেহারাটা আর আগের মতো নেই, ঠোঁট ফেটে গিয়েছে। পাঁচতলার উপর থেকে যে নিচে নামবো সে শক্তিটুকু আমার নেই। এত পরিমাণ মেরেছে আমাকে। নীলা একবারেও জানতে চাইনি আমি কেমন আছি, কি অবস্থা আমার। নিজের অজান্তে চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল আবিরের। ফোনটা হাতে নিয়ে বন্ধু সজলকে ফোন দিল আবির। আবিরের মা বাবা মারা যাওয়ার পর আবিরের একমাত্র অবলম্বন এই বন্ধু সজল। ফোন রিসিভ করতেই বলল, কই আছিস তুই? কি হয়েছে তোর? কণ্ঠটা এরকম শোনা যাচ্ছে কেন? আমি একদম ঠিক। একটু আমার বাসায় আসবি? আরে, এতে আবার অনুরোধ করা লাগে নাকি? আমি এক্ষুনি আসছি। যাক, একটু স্বস্তি পেল প্রাণপ্রিয় বন্ধুর কথা শুনে। আবির আস্তে আস্তে দরজার কাছে গিয়ে একটি চেয়ার নিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর বন্ধু আসলে আবিরের অবস্থা থেকে কেঁদে দিবে এমন অবস্থা তার। কি হয়েছে তোর? এই অবস্থা কিভাবে? কে করেছে? বল আমায়। আবির তাকে সবকিছু খুলে বললে সে সবকিছু শুনে মূর্তির মতো বসে রইল। কারো মুখে কোনো কথা নেই, শুধু নীরবতা। নীরবতা ভেঙে সজল বলতে লাগলো, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আবির শুধু মাথা নাড়ালো। কষ্টে ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সজলকে বলল, আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? বল। তুই শুধু এটুকু খোঁজ নিয়ে দেখ, ঠিক কি কারণে নীলা আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। কি অন্যায় আমার। আমার অন্যায় হলে আমি মাথা নত করে মেনে নিব, তবুও মিথ্যা অপবাদ সহ্য করব না। প্লিজ ভাই, একটু খোঁজ নিয়ে দেখ। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি দেখতেছি। তারপর সজল আবিরকে ব্যথার ওষুধ খাওয়ায় ও মাথায় ব্যান্ডেজ করে দেয়। তারপর চলে যায়। আবির বসে বসে ভাবছে, এই কি আমার সেই নীলা, যে কিনা আমার সামান্য জ্বরে বিচলিত হয়ে পড়তো, আমার অসুস্থতা দেখলে অনেক সেবা যত্ন করত, সামান্য অভিমানে কেঁদে কেঁদে বালিশ ভিজাতো, কিন্তু আজ সেই নীলা নেই। এভাবে দেখতে দেখতে এক সপ্তাহ চলে যায়। আবিরও মোটামুটি সুস্থ হয়ে ওঠে। সজল নিয়মিত খোঁজ খবর নিত, খাবার বাসায় দিয়ে যেত। এক সপ্তাহ আবির তার চাকরিতে যেতে পারেনি দেখে চাকরি থেকে আবিরকে বহিষ্কার করা হয়েছে। দুপুরের দিকে বসে বসে বই পড়ছে আবির। হঠাৎ দেখে বাসার মালিকের মেয়ে একটা টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, মা এই খাবারটা আপনার জন্য পাঠিয়েছে। শুনলাম ভাবি নাকি চলে গিয়েছে রাগ করে। আমি জবাবে শুধু হ্যাঁ বললাম। খাবার নিলাম হাতে, না নিলে আবার বলবে অহংকারী আমি। অনিচ্ছা সত্ত্বেও নিলাম। পরদিন সকালবেলা বের হলো আবির একটা চাকরির জন্য। পথে সজলের সাথে দেখা। ওকে চাকরির কথা বলতেই বলল, আরে, আমার অফিসে একটা পোস্ট খালি আছে, কাল থেকে জয়েন করিস, সমস্যা নেই। যদিও বেতন অনেক কম, তাও রাজি হয়ে গেলাম, কারণ আমার চলার মতো টাকা তো লাগবে। এভাবে কয়েকদিন কেটে যায়। নীলার কোনো খবর নেই, ফোনও বন্ধ। আবিরের বাসার মালিকের মেয়ে প্রায়ই খাবার নিয়ে আসে। মেয়েটাকে মানা করা সত্ত্বেও নিয়ে আসে। একদিন দুপুরবেলা মেয়েটা খাবার নিয়ে এসে আবিরের পাশে বসে পড়ে টেবিলে। আবির খাবার খাচ্ছিল, এমন সময় আবিরের শ্বশুরমশাই আসলো। খাবার টেবিলে মেয়েটাকে দেখে বলল, আমি জানতাম তোর মতো লম্পটের কারণে আমার মেয়ের জীবনে সুখ আসবে না। একটা চলে গেছে, এখন আরেকটা পেয়েছো। তুই একটা চরিত্রহীন। এই বলে একটা খাম আবিরের দিকে ছুঁড়ে মেরে বলে, যত তাড়াতাড়ি সই করবি তত তোর মঙ্গল। আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করে বেরিয়ে গেল। আবিরের সাথে থাকা মেয়েটিও অনেক লজ্জা পেল। খাবার টেবিল থেকে উঠে সোজা রুমে গিয়ে বসে পড়ে আবির। কাঁপা কাঁপা হাতে খামটি হাতে নিয়ে দেখে ডিভোর্স পেপার। আবিরের চোখ দিয়ে আশার শ্রাবণ বয়ে নামতেছে। স্বয়ং নীলা আবিরকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। চিৎকার করে বলতে ইচ্ছে করে আবিরের কি দোষ ছিল তার, কি কারণে এমন করলো নীলা। আমি বাঁচতে চাই, আমি তোমার সাথে বাঁচতে চাই, আমাকে বাঁচাও। ডিভোর্স পেপারে সই না করে সোজা বাসার নিচে যেয়ে 5 প্যাকেট সিগারেট নিয়ে আসি। এই ছাইপাশ কখনো হাত দিয়ে ধরে দেখি নাই আগে, আর আজ থেকে এটা আমার নিত্য সঙ্গী। এর মধ্যেই সজল ফোন দিয়ে যা বলল আবির মোটেও প্রস্তুত ছিল না। ফোনের ওপাশ থেকে সজল বলতে লাগলো, নীলা নাকি আমাকে পতিতালয়ে দেখছে,
আমি নীলার সাথে প্রতারণা করেছি, তার ভালোবাসার বিশ্বাস ভেঙেছি, ইত্যাদি আরো অনেক কিছু বলল। নীলার বড় ভাইয়ের কাছ থেকে সজল খবরটা জেনে নেয়। হ্যাঁ, আমি পতিতালয় গিয়েছি, কিন্তু কেন গিয়েছি নীলা একবারের জন্য কি জানতে চাইনি। আর জেনেই বা কি করবে? এমন স্থানে স্ত্রী তার স্বামীকে দেখলে সহজে বিশ্বাস করে নিবে সে খারাপ, কিন্তু কেউ আমার মনের কথাটা জানে না। আমাকে একবারের জন্যই কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। মনে মনে আল্লাহকে বলতেছি, ইয়া আল্লাহ, কেন তুমি আমার সাথে এমন করলে? আমি তো তোমার হুকুমের কোনো কমতি রাখিনি। চোখ দিয়ে পানি পড়তেছে, মুছে দেওয়ার মতো কেউ নাই। আমি কেন পতিতালয় গিয়েছি এবার শুনুন। বেশ কিছুদিন আগে আমি অফিস যাওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এমন সময় এক বৃদ্ধ মহিলাকে দেখলাম রাস্তার পাশে বসে আছে, হাতে একটা ব্যানার, তাতে লেখা, আমার মেয়েকে বাঁচাও, অত্যাচারীর হাত থেকে রক্ষা করো, ইত্যাদি। আমি কৌতূহল বশত জিজ্ঞেস করলাম, কি হয়েছে আমাকে খুলে বলুন। মহিলা বলতে লাগলো, আমার মেয়েকে পতিতালয়ে একদল প্রতারক চক্র বিক্রি করে দিয়েছে 5 বছর আগে। কত জায়গায় গিয়েছি বিচারের জন্য, কিন্তু বিচার পাইনি। তাই আমি আজ বাবার পথে পথে এই ব্যানার নিয়ে ঘুরি। নিজের অজান্তে চোখের কোণে পানি এসে গেল। তারপর ওনার কাছ থেকে মেয়েটির ছবি নিয়ে পতিতালয়ের ঠিকানায় চলে গেলাম। আমার দ্বারা যদি কোনো মা তার সন্তানকে ফিরে পায়, এর চেয়েও বড় কি আর হতে পারে? এসব ভাবতে ভাবতে পতিতালয়ে এসে ওইখানকার ম্যানেজারকে ছবি দেখিয়ে বললাম, এই মেয়েটি কি এখানে আছে? ম্যানেজার বলল, আছে। আমি এই মেয়েটিকে মুক্ত করে দিতে চাই। কত টাকা লাগবে মুক্তিপণ হিসেবে? ম্যানেজার জবাব দিল, 25,000 টাকা লাগবে। ওই মুহূর্তে আমার এত টাকা ছিল না, তাই বলে আসলাম কালকে আসব। এই কথা বলে ওইখান থেকে চলে আসলাম। পরদিন টাকা নিয়ে আবার গেলাম, কিন্তু ম্যানেজার বলল আজকে হবে না, কিছুদিন পর আসেন। কি আর করার, কিছুদিন পর গিয়ে মেয়েটিকে মুক্ত করে তার অসহায় মায়ের কাছে ফিরিয়ে দিলাম। তিনি আমাকে দোয়া করলেন, তোমার বউ সন্তান যেন সবসময় ভালো থাকে, পরিবারে যেন শান্তিতে থাকে। আমি ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম, কিন্তু কে জানে ওই বৃদ্ধার দোয়া অভিশাপে পরিণত হবে। হয়তো নীলা আমার পিছু নিয়ে আমাকে ওই স্থানে দেখে ফেলে, যার করুণ পরিস্থিতির শিকার আজ আমি নিজেই। কিন্তু নীলাকে একেবারে জন্য জানতে চাওয়ার প্রয়োজন মনে করেনি। বাহ, কি সুন্দর নিয়তির খেলা! একজনকে মুক্তি দিয়ে এসে দেখি আরেকজন আমার কাছ থেকে মুক্তি নিয়ে নিছে। অনেকগুলো কষ্ট মনের ভিতর চাপা দিয়ে নিজেকে শক্ত করে নেয় আবির। পরদিন সকালে অফিসে যেয়ে দেখে সজল মন খারাপ করে বসে আছে। আবির জিজ্ঞেস করলো কি হয়েছে ওর। এরপর যা বলল, আবির আর দাঁড়িয়ে থাকতে পারল না, ঠাস করে বসে পড়ল। নীলা নাকি সামনের সপ্তাহে বিয়ে, ছেলে আমেরিকা থাকে। আবিরের মনে হচ্ছে অক্সিজেন নেওয়া বন্ধ হয়ে গেছে। সেদিন সজলকে জড়িয়ে ধরে কতক্ষণ কেঁদেছে তার কোনো ঠিক নেই। সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসে আবির। ঘরে যেয়ে দেখে দরজা খোলা। আশ্চর্য, আমি তালা মেরে গেছি। তখন মনে পড়ল নীলার কাছে আরেকটা চাবি আছে, কিন্তু নীলা এখানে আসবে না কিছুতেই ভাবতে পারছি না। রুমে যে বড় একটা ধাক্কা খেলাম। নীলার একটা জিনিসপত্রও নেই, ওর জামা কাপড় কিছুই নেই, ওর কোনো চিহ্নই আর এ ঘরে নেই। তার মানে নীলা এসেছিল, এসে ওর সবকিছু নিয়ে গেছে। এক বুক হতাশা নিয়ে ছাদে বসে আছে আবির, আর ভাবছে এইভাবে কিভাবে বেঁচে থাকবে আবির। একটা পুরুষ কখন কাঁদে যখন তার কষ্টের সীমা পার হয়ে যায়। সারা রাত ছাদে কাটিয়ে দেয় আবির। ভোরবেলা ঘরে যেয়ে দেখে আজকেও আবারও মালিকের মেয়ে নাস্তা নিয়ে আসছে। কিছু বলল আবির না, রুম থেকে বের হয়ে নিচে যেতেই পেছন থেকে বলল, খাবেন না? আপনার চেহারা তো অনেক খারাপ হয়ে গিয়েছে। কে তুমি, আর কেনই বা আমার জন্য এত চিন্তা করো? বারে, একই ফ্ল্যাটে থাকেন, কেউ না হলেও প্রতিবেশী তো, মানুষ তো। প্লিজ খাবারটা খেয়ে নিন। আমি শুধু বললাম আমার খিদে নাই। এই কথা বলে রাস্তায় আনমনে হাঁটতে লাগলাম। রাস্তায় আনমনে হাঁটতেছি, হঠাৎ সজলের ফোন। আবির, কই তুই? এই তো একটু বাসার বাইরে আসছি।
তাড়াতাড়ি শপিং মলে চলে আয় আবির। বারে, আজ তো দেখছি তোর খুব তাড়া। আরে আয় আগে তো। ঠিক আছে আসছি বলে এই বলে শপিং মলের দিকে রওনা দিল আবির। নিশ্চয়ই বন্ধুটি তাকে ছাড়া শপিং করবে না, তাই দেরি না করে শপিং মলে চলে গেল আবির। কিরে, তোর জন্য খুব তাড়াহুড়ো করে আসলাম। বল, কি জন্য এত তাড়া তোর? আরে বাবা মা তো আমার জন্য বিয়ে ঠিক করেছে। হঠাৎ করে সামনে শুক্রবার বিয়ে। বলিস কিরে, তাহলে তো ভালোই হলো। তোর বিয়েটা একটু খেতে পারবো। বেস্ট ফ্রেন্ড বলে কথা। এই জন্যই তো তোকে ডাকা। আমার বিয়ের সব শপিং তুই নিজ হাতে করবি। তোর পছন্দই আমার পছন্দ। হুম, তাহলে তোরে শপিংটা করিয়ে দেই। যা, এমন ভাবে বলতেছিস যেন আমি বাচ্চা পোলাপাইন। আচ্ছা ঠিক আছে, চল। সজলকে বিয়ের সমস্ত শপিং করিয়ে দেয় আবির। ওর ইচ্ছে মতো সবকিছু করে আবির। ওর হবু বউয়ের জন্য আবিরের পছন্দ মতো শাড়ি কিনে দেয়। নীল রং আবির আর নীলার খুব পছন্দ, আর সেই পছন্দের শাড়ি আজ সজলের বউয়ের জন্য নেয়। শপিং শেষে সজলের জরুরি ফোন আসে। সজল ফোন রিসিভ করে শুধু জোর গলায় বলে, আপনি পেমেন্ট পেয়ে যাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। অনেকটা রাগী গলায় কথাগুলো বলে। এক পর্যায়ে সে শপিং মল থেকে আবিরের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। আবির বের হওয়ার সময় দেখে নীলা তার বড় বোন আর বড় ভাইয়ের সাথে শপিং মলে ঢুকছে। নীলাকে আজ প্রায় 3 মাস পরে দেখলো। মুখে চঞ্চলতার হাসি এখনো ফুটে আছে, নেই কোনো চিন্তার ছাপ। ঠিক আগের মতোই আছে, মনে হয় যেন কিছুই হয়নি। আবিরের মন আর সায় দিল না। কিভাবে নীলার সাথে কথা বলা যায় সেই উপায় খুঁজতে থাকে আবির। নীলারা শপিং করা শুরু করে দিল। আবিরও ওদের পিছু নিল। হঠাৎ নীলা ওয়াশরুমের দিকে যেতে আবির মনে মনে বলে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তাই পিছু পিছু ওয়াশরুমে গিয়ে দরজা আটকে পেছন থেকে মুখ চেপে ধরল আবির। আবিরকে দেখে নীলা চিৎকার দিতে গিয়েও পারল না। নীলা অগ্নিদৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। মান অভিমান সব দূরে করে আবির বলতে শুরু করলো, কেমন আছো নীলা? তোর মতো ছোট লোক লম্পটের থেকে দূরে এসে অনেক ভালো আছি। এভাবে কথা বলছো কেন? আমি কি অন্যায় করেছি যার শাস্তি তুমি আমাকে এভাবে দিতেছো? তুই কোনো অন্যায় করিসনি, সবই আমার নিয়তি। তোর মতো চরিত্রহীন বখাটের লোককে বিশ্বাস করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। নীলা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি ওরকম কোনো কাজই করিনি। বিশ্বাস করো, তোমার কসম খেয়ে বলছি। খবরদার আমার কসম খাবে না। তোর মতো পাপিষ্ঠ লোক কখনো আমার কসম খেতে পারে না। আবির নীলার হাত ধরতে ঠাস ঠাস করে আবিরের গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। আমায় তুই টাচ করবি না। শুনে রাখ, কিছুদিন পর আমি অন্য কারোর বউ হতে চলেছি। আর ভুলেও আমার সামনে আসবি না বলে দিলাম। তোর মতো ধোঁকাবাজের সাথে আমি 2 বছর সংসার করেছি। ছি ছি, আমার চিহ্ন যাতে তুই খুঁজে না পাস এই জন্য আমি সব কিছু নিয়ে এসেছি। আর হ্যাঁ, বিয়ের দিন এসে ডাল ভাত 4টা খেয়ে যাওয়ার দাওয়াত রইল। এই বলে নীলা ওয়াশরুম থেকে বের হয়ে গেল। নিজের স্ত্রীর কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেনি আবির। আবির পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। কথায় আছে না, অল্প সুখে কাঁদে আর অধিক সুখে পাথর, ঠিক তেমনটাই হয়ে গেছে আবির। এই বুঝি দম বন্ধ হয়ে গেল। চোখের পানি সব শূন্য হয়ে গেছে। কার জন্য সে কাঁদবে, যার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই? বাবা মা মারা যাওয়ার পর জীবনে নীলাকে পেয়েছি। স্বপ্নের মতো আমাদের সুখের সংসার এগোচ্ছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ আমি নিঃস্ব। আমার আপন বলতে এখন আর কেউ নেই। নীলা জীবনেও আর আমার কাছে আসবে না। এটা তো ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দেওয়ার মতো, কল্পনা করার মতো। আমার ভালোবাসাকে আমি আজকে নিজের হাতে মাটি চাপা দিলাম। নেই কোনো আশা আর ভরসা। বেঁচে থেকেও আমি যে মরে গেছি। সন্ধ্যায় বাসায় ফিরে আসলো আবির। সারাদিন কিছুই খায়নি, আর খাবই বা কিভাবে? এসব খবর শোনার পর গলা দিয়ে খাবার নামবে কিনা আল্লাহ ভালো জানেন। বিছানায় গায়ে এলি দিয়ে শুয়ে পড়ল আবির। রাত 10টা বাজে। হঠাৎই কলিং বেল বেজে উঠল। ঘুম ঘুম চোখে দরজা খুলল আবির। দরজা খুলে দেখে আন্টি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আন্টি মানে বাড়িয়ালি। শুনলাম তুমি নাকি সকাল থেকে কিছুই খাওনি। মিশকার কাছে শুনলাম তুমি এই আজ 5 বছর থেকে আছো, কোনো দিন তোমার কোনো দোষ আমরা খুঁজে পাইনি।
খুবই শান্ত প্রকৃতির একটা মানুষ তুমি। আমার তো কোনো ছেলে নেই, তোমাকে নিজের ছেলের মতো করে দেখি। তা বাবা, তোমার এই অবস্থা কেন? চেহারার কোনো যত্ন নাও না। আর বৌমা আসবে কবে? আবির আন্টির কথা শুনে মনে মনে একটু স্বস্তি পেল। যাক, এই সময় একটু সহানুভূতি পেলাম। না মা, আন্টি, আপনার বৌমা আমাকে বলতে গিয়েও আর পারলাম না, খুব কষ্ট হচ্ছিল। থাক বাবা, স্বামী স্ত্রীর মাঝে একটু ঝগড়া হয়, মন খারাপ করো না। আর খাবারটাও খেয়ে নাও। সত্ত্বেও হলেও তোমাকে নিজের ছেলের মতো দেখি। এই বলে তিনি চলে গেলেন। ভাত নিয়ে দুই একটা লোকমা খাওয়ার পর আর খেতে পারেনি। আবিরের বুকের ভেতর কষ্টগুলো জেগে উঠল। তখন একটা গান মনে পড়ে যায়। রাতে কিছুতেই ঘুম আসছিল না। উপায় না পেয়ে 3টা ঘুমের ওষুধ খেয়ে নিল আবির। আবির জানে ঘুমের ওষুধ ক্ষতিকর, কিন্তু ক্ষতি দিয়ে কি হবে? লাইফের সবচেয়ে বড় বড় ক্ষতি আবিরের হয়ে গেছে। দুপুর 12টায় ঘুম ভাঙে আবিরের। ঘড়িতে তাকিয়ে দেখে ভ্যাবাচাকা খায় সে। আজ আর অফিস যাওয়া হবে না। তারপরেও চাকরি না গেলে কি আর হয়? ফ্রেশ হয়ে অফিসের দিকে রওনা দেয়। আরে আবির, এত দেরি কেন? ঘুম ভাঙার মানুষ যে নেই। আচ্ছা যা, কেবিনে গিয়ে বস, আর দেরি করবি না। এই নে, ফার্স্ট ইনভাইট তোকে দিলাম আমার বিয়েতে। ধন্যবাদ বলে বিয়ের কার্ডটা হাতে নেই, কিন্তু খুললাম না। অফিস শেষে বাসায় এসে দেখি দরজার সামনে একটা গিফট বক্স। আমাকে আবার কে গিফট পাঠাবে? বক্সটা হাতে নিয়ে রুমে গিয়ে খুলতে লাগলাম। খুব সুন্দর করে মোড়ানো বক্সটা আস্তে আস্তে খুললাম। খুলে দেখি একটা বিয়ের কার্ড। কনের নাম ইসরাত জাহান নীলা। বুকটা ধুক করে উঠল। বরের ডিটেলস আর পড়লাম না। আমার বুঝতে আর বাকি রইল না এটা নীলার কাজ। কাটা গায়ে লবণের ছিটা দিয়ে কি মজা পাই সে। একটা মানুষ কতটা কষ্টের মধ্যে আছে সে কি উপলব্ধি করতে পারছে না, নাকি মজা নিতেছে? একজন স্ত্রী তারই স্বামীকে তার বিয়ের কার্ড পাঠায়, কতটা হৃদয় ভঙ্গিত কাজ এটা। আমি আর নিতে পারছি না এ কষ্ট। মনে হচ্ছে ঘুমের ওষুধ দিয়ে কোনো কাজ হবে না, আমাকে ড্রাগস দিতে হবে। দেরি না করে অবৈধ দোকান থেকে সিরিজ আর পাওয়ারফুল কয়েকটা ড্রাগ নিয়ে আসলাম। সিরিজ পুশ দিতেই আমি আর এই জগতে নেই, অন্য জগতে পাড়ি দিলাম। যে জগতে নেই কোনো টেনশন, চিন্তা, ছাপ, চাপ, শুধু ফ্রি মাইন্ড। মনটা একটু হালকা হালকা লাগছে। এভাবে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে। আমি জানতাম এটা ড্রাগের রিয়াকশন। মাথা 2 হাত দিয়ে চেপে ধরে বসে আছি। এমন সময় সজলের ফোন। কিরে দেবদাস, কি অবস্থা? মনটা মনে দুমড়ে মুচড়ে যাবে এই অবস্থা। সজল হঠাৎ এরকম আচরণ করবে ভাবতেই পারিনি। আমি চাপা কণ্ঠে বললাম, হ্যাঁ ভালো আছি। আর বেশিক্ষণ নেই মনে হয় তোর এই ভালো থাকার। কেন, কি হয়েছে সজল? তোর কারণে 2 বছর আমি কষ্টে ছিলাম। নীলাকে আমি ভার্সিটি থেকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে পাত্তাই দিত না। অবশেষে তোর মতো ছেলের সাথে বিয়ে হয় আমার ভালোবাসার। দিনরাত শুধু তার কথা ভাবতাম আমি। শান্তিতে ছিলাম না, তাই তোকেও শান্তিতে থাকতে দিব না। তোর জীবনটা নরকে পরিণত করে দিব। ওই দিন তুই পতিতালয়ে গিয়েছিস, আমি নীলাকে ফোন করে সব বলে দিছি। ব্যাস, সম্পর্ক বিনা দুষে ফাটল ধরল। অবশেষে নীলাকে আমি নিজের করে পাবো। নীলা কখনোই তোরে আর চাইবে না, তার কাছে আমি তোকে বিষ বানিয়ে দিচ্ছি। কাল বিয়ে করে একবার এসে শেষবারের মতো দেখে যাস তুই বধূর সাজে। হয়তো আর কখনোই দেখতে পারবে না। গুড লাক মাই ফ্রেন্ড। সজলের কথা শুনে দু চোখ দিয়ে শ্রাবণ বয়ে চলেছে আবিরের। বন্ধু হয়ে গলায় এভাবে ছুরি চালিয়ে দিল। কাল আমি শেষবারের মতো নীলাকে শুধু একবার দেখে যাব। আল্লাহ আমাকে ধৈর্য দাও। দোয়া করি নীলার জন্য অনেক সুখে থাকে যেন। এরপর থেকে নতুনভাবে আমার জীবন গুছিয়ে নিব। সময় যেমন কারো জন্য অপেক্ষা করে না, আমিও করব না। জীবন কারো জন্য থেমে থাকে না। জীবনের রং বদলে ফেলবো। আপন মানুষের আর অবহেলার পাত্র হব না। আজ শুক্রবার,
এই দিনটি একটা পবিত্র দিন। আজ থেকে জীবন বদলে দেওয়া শুরু করব। আর আজকেই আমার নীলার বিয়ে। মনে মনে ভাবতেছি নীলাকে নিয়ে। নীলিমা, কেমন আছো তুমি? বড্ড জানতে ইচ্ছে করে। প্রতিদিনই ভাবি তোমায় নিয়ে কবিতা লিখব। লেখা হয় না এইভাবে যদি বিরক্ত হও। যখন উদাস দুপুরের হিমেল হাওয়া এসে তোমার চুলগুলিকে এলোমেলো করে দেয়, খুব ইচ্ছে করে আমার হাতের স্পর্শ দিয়ে গুছিয়ে দেই এলো চুলগুলি। ইচ্ছে করলেই যদি সব করা যেত, তবে ইচ্ছাগুলো অপূর্ণ থাকতো না। বুকের ভেতর যে যন্ত্রণাগুলি এত বোঝা হয়ে নিজেকে তিলে তিলে শেষ করে দেয়, তুমি চলে যাবার পর বুঝেছি। বারে বারে মনে পড়ে তোমার স্মৃতি। আমি মুছে ফেলতে চাই স্মৃতিগুলোকে, পারি না। স্মৃতিগুলো বড্ড কষ্ট দেয়। নীলিমা, তুমি একদিন বলেছিলে আমায়, মনে আছে তোমার? যদি শুভ্র নীল আকাশ মেঘে ঢেকে যায়, যদি শুভ্র নীল আকাশ মেঘে মেঘে ঢেকে যায়, চারিদিকে অন্ধকারে ঢেকে যায়, তখন আমি যেন তোমার কাছে ছুটে যাই। অভিমানী মন যেতে দেয়নি আমায় তোমার কাছে। নীলিমা, তোমার দেওয়া হলুদ পাঞ্জাবিটা পরে থাকি রোজ, তোমার ছোঁয়া পাবো বলে। নিজেকে হিমু ভাবতে ইচ্ছে হয় এখন। ইচ্ছে হয় খালি পায়ে দুজন শিশির ঘাসে পা ভিজিয়ে দুজনে মিলে শিউলি ফুল কুড়িয়ে আনবো। তা আর হয়ে ওঠে কই। হয়তো তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা নেই, তবুও ফিরে আসতে চাইলে এসো। কিছু দিতে না পারলেও এই বুকটা সেদিনও পেতে দিব। আসবে তো নীলিমা? কিন্তু আমার ভাবনাগুলো কোনো কাজেই আসবে না। নীলাকে শুধু এক নজর দেখে আজ থেকে এই প্রাণের শহর ত্যাগ করব। খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার কিছুই করার নেই। নতুন জীবনে পা রাখবো, মনে মনে একটু স্বস্তি পাচ্ছি। এই বন্ধু বান্ধব সব মায়া ছিন্ন করে চলে যাব নতুন কোনো জায়গায়। সকাল থেকে সজল ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু আমি রিসিভ করছি না। এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি সজল দাঁড়িয়ে আছে। কিছু বলার আগে বলল, যদি বেস্ট ফ্রেন্ড মনে করিস তাহলে আজকে অবশ্যই আমার বিয়েতে আসবি। এই বলে চলে গেল। আবির মনে মনে তাচ্ছিলের হাসি দিয়ে বলল, যাবো রে যাবো, তোর বিয়েতেই না গেলে কি আর হয়? দুপুরে নামাজ পড়ে এসে নীলার দেওয়া প্রথম বিবাহ বার্ষিকী গিফট পাঞ্জাবিটা পরে তৈরি হয়ে চলে গেলাম বেহায়ের মতো বিয়ে বাড়িতে। চারিদিকে অনেক ছক, চারিদিকে অনেক জাঁকজমক। আমার সেদিকে কোনো মাথা ব্যথা নেই। শুধু একবার নীলাকে বউ সাজে দেখবো, এটাই শেষ ইচ্ছা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। নীলাকে বউ সাজে নিয়ে আসা হলো। স্টেজে বসে আছে, মনে হচ্ছে একটা নীল পরী বসে আছে। চোখের কোণে কিছু জল অজান্তেই জমা হয়ে গেল। নিজেকে শক্ত রেখে চলে আসতে লাগলাম। এমন সময় সজলের আকুল আবেদন, বন্ধু প্লিজ একটা গান গেয়ে যা, তোর গলাটা অনেক সুন্দর, প্লিজ। না, না করতে পারলাম না, কারণ ছাত্র জীবনে সজল আমাকে অনেকভাবে সাহায্য করেছে। তার শেষ ইচ্ছাটা পূরণ না করলে আমি যে অকৃতজ্ঞ হয়ে যাব। গান শেষ করে এক মুহূর্ত সেখানে ছিলাম না, চলে আসলাম বাসায়। আজ মনের আকাশে অনেক কালো মেঘ জমা হয়ে আছে, বৃষ্টি হয়ে নামবে হয়তো। বাসায় এসে আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে নিলাম। সবকিছু নিয়ে বের হব, এমন সময় আন্টির প্রবেশ। বাবা, কই যাচ্ছ তুমি? এই শহর ছেড়ে অজানায় পাড়ি জমাচ্ছি আন্টি। আমি মিশকার কাছে সব শুনেছি। আল্লাহ ওই মেয়ের কখনোই ভালো করবে না, একজন মা হয়ে বলছে। ছি ছি, অভিশাপ দিবেন না, শুধু দোয়া করবেন যাতে সারা জীবন সুখে থাকে। আর আমি যদি কখনো কোনো নিজের ভুল করে থাকি, মাফ করে দিয়েন। হয়তোবা আর দেখা হবে না। কি কও বাবা, মায়ের কাছে সন্তানেরা সবসময় নিষ্পাপ থাকে। তোমার জন্য দোয়া করব সব সময়। আর যদি কখনো সময় পাও, এই হতভাগা মায়ের সাথে একটু দেখা করিও। এই বলে আন্টি আমাকে জড়িয়ে অনেকক্ষণ কেঁদেছে। আমিও কান্না ধরে রাখতে পারিনি। সবশেষে বিদায় নিয়ে রেল স্টেশনে বসে আছি। ঢাকা টু চট্টগ্রামগামী ট্রেনের অপেক্ষায়। যথাসময় ট্রেন এসে গেল। আমি পাড়ি জমালাম অজানা এক উদ্দেশ্যে, নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। অতীতের সব গ্লানি মুছে ফেলেছি। একটা দুঃস্বপ্ন বলে নিজেকে সান্ত্বনা দিতে লাগলাম। দেখতে দেখতে 6 বছর পার হয়ে গেল। আমি একটা সাংবাদিকের চাকরি করি, ভালোই চলে আমার দিনকাল। মাসের 3 দিন সময় ব্যয় করি পথশিশুদের সাথে, বেতনের অর্ধেক টাকা বরাদ্দ করি তাদের জন্য। একরকম অদ্ভুত প্রশান্তি কাজ করে মনের ভিতর। আমার তো কেউই নাই, তাদেরকে আপন করে নিয়েছি। আজ আমি প্রতিষ্ঠিত, আমার কোনো চিন্তা, কোনো চাপ নেই। আজকে দেখা করতে যাব,
যিনি আমাকে নিজের ছেলে বলে ডেকেছে, তার সাথে খুব আনন্দ লাগছে মনের ভিতর। বাবা মা নেই তো কি হয়েছে, আমার জন্য আল্লাহ আরেকটা মা তো দিয়েছে। চট্টগ্রাম টু ঢাকা যাইতেছি আর ভাবতেছি ফেলে আসা দিনগুলি। ভাবতে ভাবতে কখন যে ঢাকায় পৌঁছে গেছি খেয়ালই করলাম না। প্রাণের শহর ঢাকা শহর। আজ 6 বছর পর আসলাম। 6টা বছর কেটে গেল, আজ আবারও ঢাকা ফিরছি। সবকিছু অচেনা মনে হচ্ছে। দেরি না করে সোজা রওনা দিলাম অতীতের স্মৃতিযুক্ত আমার প্রিয় মানুষ, যাকে বলি আমার দ্বিতীয় মায়ের বাসায়। দরজার সামনে কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল একজোড়া ঘন কালো চোখ বিদ্যমান এক মায়াবতী মেয়ে। চিনতে কষ্ট হলো না এটা যে মিশকা আমাকে দেখে সালাম দিয়ে বলল, কে আপনি? হয়তোবা চিনতে পারিনি, আর চিনবেই বা কেমন করে? 6 বছরে আমার চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে। আগে থেকে অনেক স্মার্ট হয়ে গেছি। আমি সালামের উত্তর দিয়ে বললাম, আমি আবির, তোমাদের এখানে আগে ভাড়া থাকতাম। মেয়েটা অনেকটা হঠাৎ ভূত দেখার মতো চমকে গেল। ও, আবির ভাইয়া যে, আসুন আসুন, ভেতরে আসুন। কেমন আছেন? মা সবসময় আপনার কথা বলে, মাঝে আপনার জন্য কান্নাও করে। আমি অবাক হয়ে গেলাম, যেখানে কোনো রক্তের সম্পর্ক নেই তারপরও মায়ার বাঁধনে আমাকে বেঁধে রেখেছে। মাঝে মাঝে রক্তের সম্পর্কের চেয়েও মায়ার বন্ধনটা অনেক বড় হয়। এমন সময় আন্টি আসলো, আমাকে দেখে আনন্দে চোখের জল ছেড়ে দিল। আমাকে ধরে বলল, বাবা, তুমি যে আসবে আমি কখনো কল্পনা করতে পারিনি। তোমার জন্য সব সময় দোয়া করি আমি। যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আজ অনেক দিন পর কথাটা শুনলাম, যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিজের অজান্তে চোখে পানি এসে গেল। অফিস থেকে বাসায় আসলে নীলা সবার আগে এই কথা বলতো। এই ছিল আমার নিয়তি। একটা দীর্ঘশ্বাস নিলাম। ফ্রেশ হয়ে সবার সাথে দুপুরের খাবারটা খেয়ে শুয়ে আছে আবির। এমন সময় আন্টি এসে বলল, বিকালে ফ্রি আছো? জবাবে হ্যাঁ, অবশ্যই। তাছাড়া এখানে তো আমার কোনো কাজ নেই, ফ্রি তো থাকবই। বলেছিলাম কি, মিশকা বিকালে একটু ডাক্তারের কাছে যাবে। একা একা যেতে একটু ভয় পাচ্ছে, তুমি সাথে গেলে ভরসা পেতাম। আরে আন্টি, এতে অনুরোধ করার কি আছে? আপনার ছেলেকেই আবার অনুরোধ করা লাগে? আন্টি মুচকি হাসলো দেখে মনে হলো অনেক খুশি হলো। আচ্ছা বাবা, আমি এখন যাই, তুমি বরং রেস্ট নাও। বিকেলে মিশকা একটা আকাশি কালারের শাড়ি পরেছে, কাচের চুড়ি হাতে, চোখে কাজল দিয়ে আমার সাথে বের হয়েছে। ওকে দেখলে যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবে। ওকে দেখে নীলার কথা খুব মনে পড়ে যায় আবিরের। যথারীতি ডাক্তারের চেম্বারে পৌঁছে গেল দুইজনে। ডাক্তার দেখা শেষে চেম্বার থেকে বের হবে এমন সময় একজন শাড়ি পরা নারীর সাথে ধাক্কা খেলো আবির। এই যে মিস্টার, দেখে শুনে চলতে পারেন না? কণ্ঠটা খুব পরিচিত মনে হলো। পিছনে ফিরে তাকাতে বড়সড় ধাক্কা খেলাম। মনের কষ্টটা আবার জেগে উঠল। এই যে নীলা সামান্য একটু পরিবর্তন হয়েছে শুধু। মেয়েদের বয়স ধরা খুব মুশকিল। তার নজর আমার দিকে পড়তেই অবাক দৃষ্টিতে তাকায় আমার দিকে। চোখ জোড়া চলাচল করতেছে। আরো অবাক হলাম, তার হাতে 5-6 বছরের একটা ছেলে, একদম নীলার মতো দেখতে হয়েছে। নীলার চোখ থেকে পানি পড়তেছে, আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে আমি যে আবার মায়ায় জড়িয়ে যাব। তাকে সরি বলে মিশকাকে নিয়ে দ্রুত চেম্বার থেকে বেরিয়ে পড়লাম। মিশকাকে নিয়ে 6+2 মোট 8 বছরের কষ্টগুলো আমার ভেসে উঠলো মনের ভিতরে। নিজেকে কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না। রাতে বাসায় এসে কিছু না খেয়ে শুয়ে পড়লাম। আন্টি অনেক জোর করলো, খেলাম না আমি। সকালবেলা ঘুম ভাঙতে দেখি মিশকা নাস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, রাতে তো কিছুই খাননি, এখন একটু খেয়ে নিন। না করতে পারলাম না। নাস্তাকে বসে আছি, মিশকা এসে বলল, ঘুমাতে যাবেন? একটু বাইরে থেকে ঘুরে আসি, আপনার মন ভালো হবে। অনিচ্ছা সত্ত্বেও রাজি হলাম। মিশকাকে নিয়ে একটা পার্কে এলাম, ঢাকা বোটানিক্যাল পার্ক। গাছপালা সমৃদ্ধ এই পার্ক। একটু ঘোরাঘুরি করে পার্কের পাশে একটা রেস্টুরেন্টে সেখানে গিয়ে বসলাম। মিশকাও সাথে আছে। মেয়েটা খুব কম কথা বলে, স্বল্পভাষী যাকে বলা হয়। কফি অর্ডার করে খেতে লাগলাম। এমন সময় পিছন থেকে কেউ বলে উঠল, কেমন আছো আবির? পিছনে তাকাতেই দেখি নীলা। কে আপনি? আর কি চাই? আপনি করে বলছো? ধুর, আমি আপনাকে চিনি নাকি? এমন ভাবে বলছো মনে হয় যেন আমাদের কখনোই দেখা হয়নি। দেখুন, আমাকে বিরক্ত না করলে খুশি হব। তোমার বউকে তোমার সাথে খুব মানিয়েছে।
এ কথা বলাতেই আমার মেজাজটাই বিগড়ে গেল। মন চাচ্ছে কষে দুটো থাপ্পড় দিয়ে বলি, তোর কারণে, শুধু তোর কারণে ভুল বোঝার জন্য আমার জীবনটা নরকে পরিণত হয়েছে, পাবলিক প্লেস। এজন্য কিছু বলি নাই। মিশকাকে নিয়ে সাথে সাথে ওই স্থান ত্যাগ করলাম। যাওয়ার সময় দেখতে পেলাম নীলার চোখগুলো ফুলে গেছে। তাতে আমার কি? আমি বা ওর কি হই? আমার কোনো যায় আসে না। ও মরুক আর বাঁচুক, আই ডোন্ট কেয়ার। কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, তারপরও বললাম, আমার সাথে কেন এরকম হচ্ছে? কেন পুরনো স্মৃতিগুলো আবার চোখের সামনে আসছে? আমি নতুন জীবন চেয়েছি, কেন আবার পিছুটান আমাকে আটকাচ্ছে? এসব ভাবতে ভাবতে বাড়ি চলে আসলাম। পরদিন আমি বসে বসে নিউজ আপডেট করছিলাম ল্যাপটপে। এমন সময় আন্টি আসলো। তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ আন্টি বলেন, সমস্যা নেই। বলেছিলাম কি, বাবা একা একা নিঃসঙ্গ আর কত কাল থাকবা, নিজেও তো একটা বিয়ে করে নিতে পারো। আন্টি একাকী আমার নিত্য সঙ্গী, মনের কেউ নেই যাকে বিয়ে করব। মন ভাঙলে তো আর তো জোড়া লাগে না। তোমার কোনো আপত্তি না থাকলে একটা প্রস্তাব রাখতাম। জি বলেন আন্টি। আমি তোমাকে নিজের ছেলে হিসেবে সারা জীবন রাখতে চাই। হবে কি, আমার ছেলে মিশকাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। আমি পুরাই ভেবাচেকা খেয়ে যাই। তোমাকে জোর করছি না, শুধু অনুরোধ করলাম। এই বলে তিনি চলে গেলেন। আমি বড্ড দোটানায় পড়ে গেলাম। একদিকে মিশকা, অন্যদিকে নীলা। পরক্ষণে মনে হলো, নীলার তো স্বামী সংসার ছেলে সব আছে, তাহলে কেন শুধু শুধু চিন্তা করছি? শত হলেও আমার প্রথম ভালোবাসা নীলা, বলে কি থাকা যায়? নীলার কথাগুলো ভাবতেছি, স্বার্থপরের মতো আমাকে একা করে দিল বিনা দোষে। আজ আমি নিঃসঙ্গ, হয়তো এটাই নিয়তি। বিকেলে বের হয়ে গেছি, অনেক রাতে বাসায় ফিরলাম। কলিং বেল বাজাতেই মিশকা দরজা খুলে দিল। মনে হয় আমার অপেক্ষায় বসেছিল, কিন্তু আমার কোনো ফিলিংস কাজ করছে না। একটা মেয়ে আমার খুব কেয়ার নিতেছে, আমার সেদিকে কোনো মনোযোগ নেই। আমার হৃদয়ে শুধু নীলাই থাকবে। এত রাতে বাইরে কি করেন? রাতে বাইরে থাকতে নেই, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। আমি কিছুই বললাম না, চুপচাপ খাবার খেয়ে বিছানায় চলে এলাম। সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ হাতে নিয়ে দেখি একটা ইমেল আসছে। সিন করতেই দেখি আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে চট্টগ্রাম টু ঢাকা বদলি করা হয়েছে। কি আর করার, অন্যের অধীনে কাজ করলে এই অবস্থা হবে, তাহলে পথশিশুদের কি হবে? দূর, এত চাপ মানুষ সহ্য করে নাকি? ওদের আমার এখন দোয়াই যথেষ্ট। রেডি হয়ে অফিসে রওনা দিলাম। আবির সাহেব, আপনাকে এখন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ যেতে হবে একজন রোগীর ইন্টারভিউ নিতে। ওকে, যাচ্ছি। অফিস থেকে একটা বাইক দিছে, সে বাইকে করে চলে আসলাম মেডিকেলে। রোগীর ইন্টারভিউ ভালোভাবে নিলাম। এমন একটা চিৎকার শুনতে পাই পাশে নার্সকে জিজ্ঞাসা করতেই বলল, এখানে আজ 6 বছর থেকে একজন রোগী ভর্তি হয়ে আছে। তার পরিবার তাকে দেখাশোনা করছে। একটি অ্যাক্সিডেন্টে তার চলার সাথী পা কাজ করা বন্ধ করে দিয়েছে এবং তার যৌনশক্তি চিরদিনের মতো নষ্ট হয়ে গেছে। কথাটা শুনে একটু অবাক হলাম। হাসপাতাল থেকে বের হয়ে এসেছি, তখনই মনে পড়ল রোগীটাকে একটু দেখে আসি। বেচারার খুব নির্মম অবস্থা। 201 নম্বর কেবিনে যেতে একটা অনেক বড় ধাক্কা খেলাম। এটার কেউ নয়, আমারই প্রাণপ্রিয় বন্ধু সজল। তার চেহারার খুবই করুণ অবস্থা। আমার চোখে টলমল করতেছে। শত হলেও আমার বন্ধু ছিল। সে আমাকে দেখা মাত্র লজ্জায় মুখ লুকালো। আমি তার কাছে গিয়ে বসলাম, মাথায় হাত বুলিয়ে দিতেই কান্না শুরু করে দিল। বন্ধু, আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমার পাপের শাস্তি আমি দুনিয়াতেই পাচ্ছি। নীলা কেমন আছে? আমি জিজ্ঞাসা করলাম। তোদের সংসার তো সুখে যাচ্ছে না। আমার দিকে সজল অসহায় দৃষ্টিতে তাকালো আর বলল, ওই দিন তুই চলে যাওয়ার পর যখন কাজী সাহেব আসলো, তখন নীলার মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তার এসে চেক আপ করার পর বলে নীলা মা হতে চলেছে। আমার বাবা কথাটা শোনার পর আমাকে আর বিয়ে করতে দেয়নি। পরে আমরা চলে আসার সময় ট্রাকের নিচে গাড়িতে চাপা পড়ি। এরপর আমার আজ এই অবস্থা। এই কথা বলেই সজল কাঁদতে লাগলো। তোদের সুখের সংসার ভাঙতে গিয়ে সুখ নামক বস্তু আমার জীবন থেকে জীবনের জন্য হারিয়ে গেল। সজলের কথা শুনে কান্না চেপে ধরে রাখতে পারিনি। আর ভাবতে লাগলাম, আমি তো তোকে কোনো অভিশাপ দেইনি,
নামাজ পড়ে তোদের জন্য দোয়া করতাম। মনে হয় আল্লাহ অবিচার সহ্য করতে পারেনি। সজল আমার হাত ধরে বলতে লাগলো, নীলা তোকে খুব ভালোবাসে। আমার কাছে এসে নিজের ভুল ক্ষমা চেয়েছে। 6 বছর থেকে নাকি তোকে অনেক খুঁজেছে কিন্তু পাইনি। তুই প্লিজ ওকে ক্ষমা করে দে আর ওকে কষ্ট দিস না। আমি কিছুই বললাম না, চুপচাপ ওখান থেকে চলে আসলো। রাতে বাসায় এসে ভাবতেছি নীলাকে কি ক্ষমা করব। ক্ষমা করব, তবে ওকে আমার পাওনা কষ্টগুলো ভোগ করতে হবে। মনে মনে প্ল্যান এঁটে ফেললাম। সকালে রেডি হয়ে অফিসে চলে গেলাম। ওখানে যেয়ে আমি পুরাই শক খেলাম। আমার অফিসের এক্সিকিউটিভ অফিসার যে নীলা, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। আমার সহকর্মী ছিল এক মেয়ে কলিগ, তাকে পল্টিয়ে ফেলতে হবে, যেই ভাবা সেই কাজ। হাই কিউটি, কেমন আছো? ভালো। আপনি? তোমার মতো সুন্দরী কলিগ পেয়ে কে না খারাপ থাকতে চায়। কিছু বলবেন? বললাম আমিও ভালো আছি। আমি আবির চৌধুরী থেকে এখানে বদলি হয়ে এসেছি। ও, ভালো তো। আর আমি অনিকা, আপনার সহকর্মী। এখন থেকে আমরা ফ্রেন্ড। ওকে, নো প্রবলেম। দুপুরে কাজ শেষে আমার ডেস্কে বসে আছি, এমন সময় একটা বাচ্চা ছেলের ভালোবাসা দেখলাম। আরে এই তো সেই ছেলে যাকে নীলার সাথে আমি দেখেছি। আমি ডাক দিতে আমার কাছে আসলো। তোমার নাম কি বাবা? আসাদ। এখানে তুমি কার কাছে এসেছো? কেন, আম্মুর সাথে। আম্মু আমাকে প্রতিদিনই এখানে নিয়ে আসে। তোমার আব্বুর নাম কি? ইশরাত জাহান নীলা। বুকটা ধুক করে উঠলো। তাহলে এটা আমার সন্তান। খুশিতে চোখে জল এসে গেল। ছেলেকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলাম। আজ এতদিন পর একটু প্রশান্তি লাগছে। আঙ্কেল আঙ্কেল, আপনি আমাকে আদর করেন কেন? আপনাকে তো আমি চিনি না। মা বলেছে অপরিচিত কারো কাছে না যেতে। ছেলের কথা শুনে মনে মনে বলতেছি, আমি তোর বাবা, কিন্তু এখন পরিচয় দিব না। হ্যাঁ বাবা, আমি তোমার বন্ধু। আজ থেকে আমরা বন্ধু। বড় মানুষ আবার বন্ধু হয় নাকি? হয় বাবা, হয়। আচ্ছা ঠিক আছে, এখন আম্মুর কাছে যাই, না হলে আম্মু বকা দিবে। আচ্ছা যাও। মা মা, আজকে একটা লোক আমাকে খুব আদর করেছে আর বলেছে আমি নাকি তার বন্ধু। তাই বুঝি আমার সোনা বাবু? জানো মা, লোকটা খুবই ভালো আর অনেক সুন্দর। সুন্দর মানুষকে সুন্দরী বলে বাবা। মা, স্কুলে প্রতিদিন সবার বাবা আসে, তাদেরকে কত আদর করে। আমার বাবা আসে না কেন মা? ছেলের কথা শুনে নীলার বুকটা ফেটে যাচ্ছে। সে নিজের দোষে আজ সন্তানকে বাবা নামক বটগাছের ছায়া থেকে বঞ্চিত করেছে। কি হলো মা, তুমি কাঁদছো কেন মা? নীলা আর কিছু না বলে ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরল। মনে মনে বলতে লাগলো, তোর বাবা যে আর কোনো দিন আসবে না। অফিস শেষে সিঁড়ি দিয়ে নামতেছে আমি আর আমার কলিগ আনিকা। এমন সময় নীলাও নামতেছে। আমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি দেখেও না দেখার ভান করে নামতে লাগলাম। আমি তো জেলাস করার লক্ষ্যে আনিকার সাথে সাথে হেসে খেলে কথা বলতেছি আর নামতেছি। পিছন ফিরে দেখি যে নীলার চোখ দিয়ে পানি পড়ছে আর শাড়ির আঁচল দিয়ে মুছছে। বারে, তাতে আমার কোনো যায় আসে না। আমিও কম কষ্ট পাইনি। রাতে বাসায় ফিরে আসলাম। প্রতিদিনের মতো মিশকা আজও খাবার নিয়ে টেবিলে বসে আছে। কি আশ্চর্য, মেয়েটা আমার জন্য অনেক কষ্ট করে, কিন্তু কেন? আমি তো নতুন করে আর মায়ায় জড়াতে চাই না। আসলে নারীদের তো অনেক ধৈর্য আছে, তা মিশকাকে না দেখলে বলতে পারবো না। আমি এসে দেখি খাবার টেবিলে ঘুমিয়ে পড়ছে। ডাকবো কি নাকি না ডাকবো? মৃদু সুরে ডাক দিলাম, মিশকা। আমার ডাক শুনে তাড়াহুড়ো করে উঠে পড়ল। আপনি কখন এলেন? আসলে চোখটা লেগে এসেছে, বুঝতেই পারিনি। না ঠিক আছে, তুমি বরং শুয়ে পড়ো। এত রাত জাগার কি আছে? আর কে বলেছে আমার জন্য খাবার নিয়ে বসে থাকতে? খাবারটা আমার ঘরে দিয়ে আসলেই তো হতো। বারে, আপনি সকাল থেকে না খেয়ে আছেন। আমি এটা মেনে নিতে পারছি না। এত কষ্ট হওয়ার কি আছে? আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। নিজের মনকে শক্ত করলাম, কিন্তু তবুও কেন যেন মেয়েটার মায়ায় জড়িয়ে পড়েছি। না, কিছুতেই জড়িয়ে পড়া যাবে না। আমাকে এই মায়াজাল থেকে বেরিয়ে আসতে হবে।
রাতের খাবার খেয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সকালে ঘুম ঘুম চোখে দেখি যে কেউ একজন ডাকছে। এই, আপনি উঠুন, অফিসে যাবেন না? আমি চোখ খুলে দেখি যে মিশকা দাঁড়িয়ে আছে। একটা আকাশি কালারের শাড়ি পরছে, শাড়িটা কোমরে গুজে রাখছে, একেবারে গিন্নি গিন্নি লাগছে। আসলে অ্যালার্ম বাজে নাই তো আজকে, তাই একটু দেরি হয়ে গেছে। বেসরকারি চাকরি, একদিন না গেলে বসের অনেক কথা শুনতে হয়, এমনকি চাকরি থেকে বাধ্য করে দিতে পারে। তাই দেরি না করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে এলাম। দেখি যে আন্টি আর মিশকা খাবার টেবিলে বসে আছে। আন্টির পরিবার শুধু মিশকা আর আন্টি, আর কেউ নাই। আমিও নাস্তার টেবিলে বসে পড়লাম। বাবা, মিশকাকে একটু ভার্সিটিতে ড্রপ করে দিও তো, ওর আজকে পরীক্ষা আছে। জি আচ্ছা। খাবার শেষ করে রেডি হয়ে মিশকাকে নিয়ে বের হলাম বাইকে করে। রাস্তায় দেখলাম নীলা গাড়ি করে অফিস যাইতেছে। রেল সিগন্যালে গাড়িগুলো আটকে পড়ছে। আমিও বাইক নিয়ে ওর গাড়ির সাথে দাঁড়ালাম। আমার পিছনে মিশকাকে দেখে মুখটা মলিন হয়ে যায়। শাড়ির আঁচল দিয়ে যে বারবার চোখ মুছছে তা আমার দৃষ্টি এড়ায়নি। মিশকাকে ভার্সিটির গেটের সামনে নামিয়ে দিয়ে সোজা অফিসে চলে আসলাম। অফিসে এসে দেখলাম নীলা আমার কলিগ আনিকার সাথে হেসে হেসে কথা বলা শুরু করছে। আমিও ভাবতেছি একটু ঝাল না দিলে কি আর হয়। হাই কিউটি। এ কথা শুনে নীলা পিছন ফিরে তাকায়। আমি সোজা পাশ কাটিয়ে আনিকার গা ঘেঁষে বসে পড়ি। আরে আবিজে, কেমন আছো তুমি? আমি কি আর ভালো, কত সুন্দরী কলিগ তুমি। আমার রাতে ঘুম তো একেবারে কেড়ে নিলে তুমি। আবির, তুমি এত দুষ্টু কেন? গো তাই। দুষ্টু না হলে তোমার মতো সুন্দরী কলিগ পেতাম। আমার কিচ্ছু চাই না, সারাদিন শুধু আমার পাশে বসে থাকলেই হবে। হয়েছে হয়েছে, আর পা মারা লাগবে না। এতে পাম মারার কি আছে? এই কথা বলে নীলার দিকে তাকিয়ে দেখি একেবারে তেলে বেগুনে ফুলে উঠছে। ও রাগ করলে আমার কি? রাগ সামলাতে না পেরে বলল, এটা অফিস, কোনো রোম্যান্সের জায়গা নয়। জানো, দেখো না অফিসার ম্যাডাম কি বলে। আবি, তুমিও না? এ কথা বলে নীলা চলে গেল। মা, আগামীকাল স্যারেরা বলেছে মা বাবাকে স্কুলে নিয়ে যেতে। তুমি তো প্রতিবারই বাবাকে নিয়ে যাও না। ছেলের কথা শুনে নীলা অনেকটা কষ্ট পেল। তখনই তার মনে পড়ল, আবিরের তো বউ আছে। আমার ছেলেটাকে এখন বাবার পরিচয় দিলে সে মেনে নিবে না। না না, আমার ছেলেকে আমি নিব। না না, আমার ছেলেকে আমি দিব। তার এই নিষ্পাপ মনে আমি কষ্টের দাগ লাগাতে দিব না। আমার ছেলে যদি জানতে পারে তার বাবার আরেকটা বউ আছে, খুব কষ্ট পাবে। আমি আমার ছেলেকে আঁকড়ে ধরে জীবন কাটিয়ে দিতে চাই। আবির আমাকে ক্ষমা করবে কিনা জানি না। আমার ভুলের জন্য বিধাতা প্রতিনিয়ত আমাকে কষ্ট দিতেছে। সারা জীবন আবিরের জন্য দোয়া করব, ও যাতে ভালো থাকে। যাক বাবা, এবার বুঝবো কারো মনে আঘাত দেওয়ার কষ্ট কেমন হয়। আমি আমার কাজ করে চলছি। দুপুরে লাঞ্চ টাইমে সবাই ক্যান্টিনে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি যে আনিকার সাথে বসলাম। আমি তো কোনো টিফিন নিয়ে যাইনি, তাই বিরিয়ানি কিনতে যাওয়ার সময় আনিকা বলতে লাগলো, থাক আর যেতে হবে না, আমার খাবারটা ভাগ করে দুইজনে খাবো। আমার বিপরীত টেবিলে নীলা বসছে, আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে। আনিকা আর আমি খাচ্ছি। হঠাৎ করে আনিকার মুখে আমি লোকমা তুলে দিলাম। নীলার চোখ এড়ায়নি। নীলা সহ্য করতে না পেরে এখান থেকে উঠে গেছে। এখন কেন চলে যাও নীলা? যখন তুমি বেনারসি শাড়ি পরে বিয়ের আসরে বসেছিলে, আমার ভিতর কি হয়েছিল একমাত্র আমি জানি। আর এতটুকু কষ্ট তোমার সহ্য হয় না? ভালোবাসা মানে হচ্ছে বিশ্বাসের একটা ব্যাপার আছে, যেটা কেউ বুঝে না। নিজের স্ত্রীকে অন্যের সাথে বিয়ের আসরে দেখলে এর মতো কষ্টকর ব্যাপার পৃথিবীতে আর একটাও নেই। কি ভাবছো আবির? আরে কিছু না। এই, তুমি আমাকে মুখে লোকমা দিলে কেন? আমি কি তোমার বউ লাগি নাকি? দূর, বউ হতে যাবে কেন? তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডরা বউয়ের চেয়েও বেশি হয়। এ মা, তাই বুঝি? মারবো একটা নাক বরাবর। 7 দিন মেডিকেলে থাকবা, বুঝলে? তাহলে তো ভালোই হয়, সেবা যত্ন করতে পারবা। তোমার সাথে কথা বলে আমি আর পারবো না। দুপুরের খাবার শেষ করে কেবিনে বসে আছি। অফিসটা একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। নতুন এসেছি, এখনো কিছুই দেখা হয়নি। নীলার কেবিন দিয়ে যাইতেছি, এমন সময় শুনলাম নীলা কার সাথে ফোনে কথা বলছে আর কান্না করতেছে। আমার কাছে খুব খারাপ লাগলো নীলার কান্না।
যে আমার একেবারে সহ্য হয় না। দেরি না করে ওখান থেকে চলে আসলাম। আগামীকাল একটু ছুটি নিতে হবে। অফিসের বসের কাছে যেয়ে একদিন ছুটি মঞ্জুর করে নিলাম। আজ আর অফিস যাব না। ভাবলাম একটু ঘুরে আসি। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ যাওয়ার পর চোখ পড়লো একটা স্কুলের গেটে। দেখি যে আমার ছেলেটা ব্যাগ ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে আছে। কাছে যে জিজ্ঞেস করলাম, কি হলো বাবা, এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? জানো আঙ্কেল, আমার বাবা নেই। আজকে স্কুলে সবার বাবা মাকে ডেকেছে। আম্মু এসে শুধু স্যারের সাথে কথা বলে গেছে, তাই আমি রাগ করে এখানে দাঁড়িয়ে আছি। ছেলের কথা শুনে বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা শুরু হয়ে গেল। মনে মনে বলতেছি, আমি তোর বাবাই, শুধু পরিস্থিতির কারণে আজ তোর কাছ থেকে দূরে। ছেলেকে আদর করে দারোয়ানকে বলে স্কুলের গেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে আসলাম। মনে মনে ভাবতেছি, নীলা না হয় নিষ্ঠুর, তাই বলে আমিও নিষ্ঠুর হব? নিজের ছেলের পরিচয় আমার কাছ থেকে গোপন রাখলো। নিজের ছেলের কাছে আমি আজ পিতৃ পরিচয় গোপন রাখলাম। খুব কষ্ট হচ্ছে। মা, আজও ওই আঙ্কেলটা আমার স্কুলে আসছিল, আমাকে অনেক আদর করেছে। ওই রকম যদি আমার বাবা হতো খুব ভালো হতো না মা? আসাদ, তোমাকে না বলেছি পরিচিত কোনো লোকের কাছে না যেতে? আর কোনো আঙ্কেল আমাকে একটু কালকে দেখিয়ে দিও তো। আর কোন আঙ্কেল আমাকে একটু দেখিয়ে দিও তো। আচ্ছা ঠিক আছে মা। নীলা এখন তার বাবার বাসায় থাকে না, একটা ফ্ল্যাট নিচে সেখানে থাকে। অবশ্যই তার বাবা ভাইকে আমি খুব ভয় পাই। তারা মানুষ হিসেবে ভালো হলেও রাগের মাথায় ওরা সব করতে পারে। এমন মেন্টালিটি লোকদের এড়িয়ে চলাই শ্রেয়। পরদিন অফিসে গিয়ে কেবিনে কাজ করতেছি, এমন সময় পিয়ন এসে বলল, নীলা ম্যাডাম আপনাকে ডাকেছে। আমি দেরি না করে চলে গেলাম। মিস্টার আবির খান, আপনাকে যে নিউজ আপডেট করতে বলেছিলাম, আপনি শিরোনাম ছাড়া নিউজ দিছেন কেন? আসলে ম্যাডাম ভুলে গিয়েছিলাম একটু। রাখেন আপনার ভুলে যাওয়া। আপনার জন্য অনেক বিতর্কিত মন্তব্য শুনতে হয়েছে আমাদেরকে। আর ভুলে তো যাবেনই, সুন্দরী কলিগদের সাথে নষ্টি ফষ্টি করলেই তো সবাই ভুলেই যায়। সরি ম্যাডাম। এমন সময় আসাদ এসে বলল, মা, ওই আঙ্কেলটা আমাকে খুব আদর করে, তোমাকে এনার কথাই বলছিলাম। নীলা জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি তার মুখে একটু খুশির ছাপ দেখতে পাচ্ছি। তারপর আবার কঠোর রূপ ধারণ করলো। তোমাকে না বাধা করেছে অপরিচিত ফালতু মানুষের কাছে না যেতে? মা, আঙ্কেল খুব ভালো, তুমি ফালতু বলছো কেন? চুপ, একদম চুপ। বেশি পাকনা হয়ে গেছো না? আর এই যে মিস্টার আবির, আপনি আমার ছেলের সাথে আর মিশবেন না, এই বলে দিলাম। মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল। ফালতু কি আমি নাকি তুমি নিজেই? নীলা, খুব বলতে ইচ্ছা করছে। নীলা, কি দেখছো তুমি আমার মাঝে ফালতুর মতো কার্যকলাপ? বলতে গিয়ে আর বললাম না। কেবিন থেকে এক বুক হতাশা নিয়ে বেরিয়ে আসলাম। মা হয়ে কেমনে নিজের ছেলেকে তার বাবার সাথে মিশতে দেয় না, খুব কষ্ট লাগছে। আচ্ছা, আমিও তোমাকে বুঝিয়ে দিব নীলা, কষ্টের উপলব্ধিটা কেমন। অফিস শেষে আনিকাকে বললাম, আমার সাথে ঘুরতে যাবে নাকি? আনিকাও রাজি হয়ে গেল। আমি আর আনিকা একটা পার্কে বসে আছি। আমার মন খারাপ দেখে আনিকা জিজ্ঞেস করলো, মন খারাপ কেন আবির? কই কিছু না তো, এমনি। আচ্ছা, একটা কথা বলো তো আবির। কি? নীলা ম্যাডাম কিছুদিন থেকে তোমাকে চোখে চোখে রাখছে। আমার সাথে হেসে কথা বললে প্রচুর রাগ হয়। সেদিন আমাকে জিজ্ঞাসা করলো, আবিরের সাথে তোমার কিসের এত সম্পর্ক? তোমাদের আচরণ দেখে মনে হলো স্বামী স্ত্রী। আরো অনেক কথা বলেছে। আচ্ছা, তোমার সাথে নীলা ম্যাডামের কোনো সম্পর্ক আছে নাকি? আমি দীর্ঘশ্বাস ফেলে জবাব দিলাম, থাক না ওসব কথা। আমাকে বলতেই হবে আবির, বলো। নীলা আমার স্ত্রী। কথাটা বলতে অনেকটা অবাক হয় আনিকা। ভ্রু কুচকে বলে, মানে? আমি পুরো ঘটনাটা বললাম। আনিকার দিকে তাকিয়ে দেখি আনিকা কাঁদছে। আমি বললাম, কাঁদছো কেন আনিকা? তুমি তো সত্যি অনেক ধৈর্যশীল আবির। আমি নীলাকে সবকিছু বলবো, ও তোমাকে মেনে নেবে। কিচ্ছু বলতে হবে না তোমাকে, যা করার আমি করব। তারপর আনিকাকে বললাম, তুমি শুধু অফিসে আমার সাথে প্রেমের অভিনয় করবা, এতটুকু। অনেকক্ষণ নীরব থেকে আনিকা মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। রাতে বাসায় ফিরে আসলাম। মিশকা আমাকে ভাত বেড়ে দিল, আমি খাচ্ছি। এমন সময় মিশকা বলল, আপনাকে একটা কথা বলি। এই প্রথম মিশকা আমাকে কিছু অনুরোধ করলো। হ্যাঁ বলো। আমাকে আপনার কেমন লাগে জীবনসঙ্গী হিসেবে? অবাক করা প্রশ্ন। এটার মানে কি মিশকা? আমি আপনাকে খুব ভালোবাসি।
6 বছর সারা দিনরাত আপনার কথা ভেবেছি, কোনোদিনও মুখ ফুটে বলতে পারিনি। আপনি অনেক বড় মনের একজন মানুষ। আমাকে আপনার মনে একটু জায়গা দিতে পারবেন? মেয়েটার চোখে তাকিয়ে দেখি চোখে অনেক পানি টলমল করতেছে। সত্যিকারে ভালোবাসার বহিঃপ্রকাশ। এরকম একটা মেয়ে যার জীবনে আসবে, সত্যি সে ভাগ্যবান। আমি এখানে কি বলবো ভাষাই খুঁজে পাচ্ছি না। এখন যদি না করে দেই খুব কষ্ট পাবে। কথা ঘুরিয়ে বললাম, তোমার পরীক্ষা কেমন চলছে? ভালো করে পরীক্ষা দিচ্ছ তো? মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিল। হয়তো এমন উত্তর আশা করেনি, কিন্তু সে তো জানে না নীলা এখনো আমার অপেক্ষায় আছে। জানলে হয়তো একথা বলতো না। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। কি করব কিছুই বুঝতে পারছি না। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো অ্যালার্মের শব্দে, কিন্তু মিশকা আজ আর আমার ঘুম ভাঙাতে আসলো না। নাস্তার টেবিলে গিয়ে দেখি নাস্তা আগেই রেডি করা, কিন্তু কিছুদিন আগে নাস্তা মিশকা নিজের হাত দিয়ে প্লেটে তুলে দিত। মেয়েটার হঠাৎ এত পরিবর্তন কিভাবে আসলো? না, আমি এসব ভাবছি কেন? আমার তো সে কেউই নয়। তাহলে অজানা মায়াজালে বারবার আটকে পড়ছি কেন? চোখের সামনে একবারের জন্যই মিশকাকে দেখলাম না। অফিসের জন্য রেডি হচ্ছিলাম, এমন সময় মিশকা আমার রুমে আসলো, হাতে টিফিন বক্স। আপনার দুপুরের খাবার। তাকিয়ে দেখি চেহারাটা অনেকটা শুকিয়ে গেছে, চোখ দুটো অনেক ফুলে গেছে। মনে হয় সারা রাত অনেক কান্না করছে। আমি আর কিছু না বলে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। গিয়ে দেখি আনিকা আর নীলা বসে বসে কাজ করছে। হাই জানু, কেমন আছো? তুমি এখানে কেন? চলো আমার কেবিনে চলো। নীলার দিকে তাকিয়ে দেখি রাগে লাল হয়ে গেছে, মনে হচ্ছে এখনই চিবিয়ে খেয়ে ফেলবে। ও বাবু, দেখছো না কাজ করছি, পরে যাব। এত বড় লোকটাকে বাবু বলছে? আচ্ছা জানু, আমি এখন যাই। মা, একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারলাম। ভালো লাগছিল না, তাই অফিসের ছাদে গেলাম। গিয়ে দেখি আমার ছেলে একটা বল নিয়ে খেলছে। আমাকে দেখা মাত্রই আমার কাছে আসলো। তোমার আম্মু বকা দিবে না আমার কাছে আসছো যে? আম্মু অনেক পচা, আমার সাথে রাগ করে। তাই বুঝি বাবা। ছেলেকে নিয়ে ছাদে দাঁড়িয়ে আছি, এমন সময় নীলা আসলো ছেলের খোঁজে। তোমাকে না বলছি এখানে না আসতে? বাবু আসলে কেন? এই বলে ছেলেকে আমার হাত থেকে নিয়ে যাওয়ার জন্য আসলো। দাঁড়াও নীলা। অনেকটা অবাক হলো আমার কথা শুনে। এই সন্তান কার? আমার স্বামীর। কেন, আপনার কি হয়েছে? তা তোমার স্বামীটাকে জানতে পারি? আপনাকে না জানলেও চলবে। অবশ্যই আপনার চরিত্রহীনকে আমার নিজের সম্পর্কে না বলাই ভালো। এ কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে পারি না, ঠাস ঠাস করে দুটো বসিয়ে দিলাম। নীলার চোখ দিয়ে পানি পড়তেছে, গাল দুটো ফুলে লাল হয়ে গেছে। এই সন্তানটা কার সত্যি করে বলো নীলা, না হয় আমার চেয়েও কেউই খারাপ হবে না। তোমাকে বলে কি লাভ? আর কি বা হও তুমি আমার? তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, ন্যূনতম লজ্জা থাকলে নিজের স্বামীকে রেখে আরেকজনের সাথে বিয়ের পিড়িতে বসতা না। আচ্ছা, তুমি আমাকে ভুল বুঝে আমার বন্ধুর কথা মতে আমাকে ডিভোর্স দিয়েছো, একবার আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করনি? কোনটা ঠিক কোনটা বেঠিক অবশ্যই তোমার। এক পুরুষ দিয়ে হয় না, আরো লাগবে। আমাকে বললেই তো হতো। এক পুরুষ দিয়ে আমার চাহিদা মেটে না, আমি স্বেচ্ছে মুক্ত করে দিতাম তোমাকে। একথা বলার সাথে সাথে নীলা আবিরের কলার চেপে ধরলো আর বলতে লাগলো, মুখ সামলে কথা বলো আবির, আর একটাও বাজে কথা বললে খুন করে ফেলবো। আমি এক ঝটকায় নীলার হাত ছাড়িয়ে পিছন থেকে হাত দুটো মুচড়ে ধরে বললাম, সত্য কথা বললে তো গায়ে লাগবেই। আমার লাগছে খুব, ছাড়ো প্লিজ। ছাড়ার জন্য তো ধরিনি। আগে বলো, আমার কথাটা সত্য নাকি মিথ্যা? নীলা চুপ করে আছে। তাহলে আমি ধরে নিব সব সত্য। তোমার যা ইচ্ছা মনে করতে পারো, প্লিজ আমার হাত ছাড়ো, লাগছে খুব। ওয়েট ওয়েট, এত অস্থির হচ্ছ কেন? সবে তো শুরু। আগে বলো, এই সন্তান কার? কি হলো বলো না কেন? আরে বলছো না কেন, কি হলো বলো? নীলা শুধুই কেঁদে চলেছে। আঙ্কেল আঙ্কেল, তুমি মাকে ছেড়ে দাও, মা অনেক কষ্ট পাচ্ছে। ছেলের কথা শুনে আর ধরে রাখতে পারলাম না, ছেড়ে দিলাম। নীলা ছাড়া পেয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শক্ত করে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে আমি ছো মেরে তার ছেলেকে নিয়ে যাব। নীলা নিজেকে জড়িয়ে ধরে শুধু কেঁদে চলছে। আমি আবারও জিজ্ঞেস করলাম, নীলা, এই সন্তানটা কার? কি হলো বলছো না কেন? ও বলবে না কেন? নিশ্চয়ই কোনো আকাম কুকামের ফসল। নীলার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আমি এ কথা বলে ওই স্থান ত্যাগ করলাম।
অফিসে বসে নিজের কাজে মনোযোগ দিলাম। বলবো না আবির, আমি কিছুতেই আমাদের সন্তানের কথা তোমাকে বলবো না। এই সন্তান শুধুই তোমার। তোমাকে বললে আমার সন্তানকে তুমি নিয়ে যাবে। আমি মা হয়ে এটা কিছুতেই সহ্য করতে পারবো না। এই জীবনে আমার নিজের দোষে তোমার ভালোবাসা হারিয়ে আজ আমি নিঃস্ব। এই সন্তান এখন আমার একমাত্র অবলম্বন। আমি যে আমার ছেলেকে ছাড়া বাঁচবো না। মা তুমি কি ভাবছো? ওই আঙ্কেলটা তোমাকে কেন মেরেছে বলো না মা। এতটুকু বাচ্চাকে কি বলবে নীলা নিজের করা ভুলগুলো? আর এই অবুঝ বাচ্চা কি বা বুঝবে? কিছু না বাবা, এমনি। এমনি তো কেউ কাউকে মারে না মা, স্কুলের স্যারেরা পড়া না দিতে পারলে খুব মারে। তুমি নিশ্চয়ই আঙ্কেলের কাছে পড়া দিতে পারোনি, তাই তোমাকে মেরেছে। কি হয়েছে আন্টি? মিশকা আজকাল কেমন যেন মরা হয়ে থাকে, দিন দিন শুকিয়ে যাচ্ছে। আজ বিকেলবেলা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে, এখনো জ্ঞান ফিরেনি। কথাটা শুনে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল আবিরের। মিশকার রুমে যেয়ে দেখে নিষ্পাপ এক মুখ নিয়ে ঘুমিয়ে আছে। দেরি না করে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার অনেকক্ষণ চেক আপ করার পর আবিরকে কেবিনে ডাকলো। রুকি আপনার কি হয়? কি জবাব দিব বুঝতে পারছি না। একটু ভেবে বললাম, আমার বোন। আসলে নিয়মিত খাবার না খাওয়াতে, শরীরের অবহেলা করাতে আর অতিরিক্ত মানসিক চিন্তার কারণে তার। এ কথা বলে ডাক্তার থামলো। কি হয়েছে স্যার? আসলে কথাটা যে কিভাবে বলি, তার কিডনি দুটো পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। এ কথা বলার সাথে সাথে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। বুকের ভিতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছে। আমার জন্য মেয়েটার আজ এই অবস্থা। মেয়েটার কাছে আজ আমি অপরাধী হয়ে গেলাম। এখন কি উপায় ডাক্তার? 1 সপ্তাহের মধ্যে একটা সুস্থ সবল কিডনি প্রতিস্থাপন না করলে মারাও যেতে পারে। নিজের চোখ দিয়ে অজান্তে পানি পড়া শুরু করে দিল। অনেকক্ষণ ভেবে ডাক্তারকে বললাম, আমি একটা কিডনি দিব। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, আপনি আমার কিডনি দিয়ে মিশকাকে বাঁচিয়ে তুলুন। আপনি কি বলছেন এসব? আমি ঠিকই বলছি, আমার জন্য আজ তার এই অবস্থা। তাই প্লিজ আমার কিডনিটা নিন। সত্যিই আপনি খুব বড় দিলওয়ালে ব্যক্তি। আজকাল আপনার মতো মানবাধিকারী ব্যক্তি পাওয়া খুবই দুষ্কর এবং মহৎ ভাই। আপনি যে কিনা নিজের বোনের জন্য কিডনি দান করতে কোনো দ্বিধাবোধ করেন না। আপনি 205 নম্বর রুমে চলে যান, সেখানে আপনার অপারেশন করা হবে। আবিরকে অপারেশন করিয়ে তার দেহ থেকে একটা কিডনি বের করে মিশকার দেহে প্রতিস্থাপন করা হয়। আজ 5 দিন হয়ে গেল আবির হাসপাতালে আছে। আজকে আবিরকে রিলিজ করে দেওয়া হবে। মিশকার কেবিনে যেয়ে দেখে এখনো জ্ঞান ফেরেনি। মাথায় আস্তে করে হাত বুলিয়ে বলল, আমায় ক্ষমা করে দিও মিশকা, আমি তোমার ভালোবাসার যোগ্য নই। একটা নার্সকে ডেকে একটা কাগজ আর কলম আনিয়ে নিলাম আর মিশকার উদ্দেশ্যে একটা চিঠি লিখলাম। প্রিয় মিশকা, শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তোমার উপর অনেক জুলুম করে ফেলেছি। তোমার ভালোবাসাকে আমি অবহেলা করেছি, বুঝতে পারিনি তোমার ভালোবাসা। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। তুমি বলেছ আমার মনটা অনেক বড়, কিন্তু বিশ্বাস করো এই বড় মনে শুধু আমার কষ্ট ছাড়া আর কিছুই নেই। তোমাকে কোনোদিন ভালোবাসতে পারিনি, তাই ভালোবাসা স্বরূপ আমার নিজের একটা কিডনি তোমার দেহে দিয়ে দিলাম। এটা ছাড়া আমি কিছুই দিতে পারিনি। যতদিন বাঁচবা আমার এই সামান্য উপহারটা তোমার সাথে থাকবে। এটা কি ভালোবাসা নয়? তোমার সামনে আসতে আমার প্রচুর সংকোচ হয়, তাই আজ থেকে তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। আন্টিকে বলিও আমাকে যাতে ক্ষমা করে দেয়। ইতি, তোমার প্রিয় আবির ভাই। চিঠিটা নার্সকে দিয়ে আসলাম আর বলে এসেছি মিশকাকে যেন এটা দিয়ে দেয়। আজ আন্টির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। নতুন বাসা নিয়েছি। 2 দিন রেস্ট নেওয়ার পর অফিসে গেলাম, যে দেখি নীলা আজ আসেনি। অনেকটা অবাক হলাম। অফিস শেষে বাসায় এসে শুয়ে পড়লাম। পরদিন সকালে ভাবতেছি নীলা কেন অফিসে আসেনি। না, আজ আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসবই। ওকে ছাড়া আমার একা একা ভালো লাগে না। আনিকাকে ফোন দিয়ে ওর কাছ থেকে নীলার বাসার ঠিকানাটা নিলাম। বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই আসাদ মানে আমার ছেলে দরজা খুলে দিল। আমাকে দেখে খুশিতে বলল, আঙ্কেল। এমন সময় নীলা রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। আমাকে দেখে অনেকটা অবাক হয়ে গেল। এখানে কেন এসেছো? আমার ছেলেকে নিয়ে যেতে এসেছি। তুমি যতই ওর কাছ থেকে আমার পরিচয় গোপন করো না কেন, কোনো লাভ নেই। কে তোমার ছেলে? খবরদার, আমার ছেলেকে ছুবে না। এটা আমারই ছেলে নীলা। না। না মানে এক্ষুনি ডিএনএ টেস্ট করব? তোমার যাই ইচ্ছে করো, আমি আমার ছেলেকে আমি কোথাও যেতে দেব না।
এই বলে আসাদকে জড়িয়ে ধরল নীলা। আমি হ্যাচকে একটা টান দিয়ে আসাদকে নিয়ে আসলাম নিজের কাছে। ওকে কোলে করে নিয়ে যাইতেছি, এমন সময় নীলার চিৎকার। আমার ছেলেকে নিয়ে নিও না প্লিজ, আমার বুক খালি করো না, ফিরিয়ে দাও আমার বাবা সোনাকে। আমি কোনো কথায় কান্না দিয়ে দরজার সামনে ছেলেকে নিয়ে এগিয়ে যেতে লাগলাম। নীলা আমার পায়ে পড়ে গেল। তোমার দুটি পায়ে পড়ি, আমার ছেলেকে নিয়ে যেও না। এই বলে কাঁদতে লাগলো। আমি হাত দিয়ে ধাক্কা দিয়ে নীলাকে সরিয়ে আসাদকে নিয়ে বেরিয়ে আসলাম। আঙ্কেল আঙ্কেল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আঙ্কেল না বলে আমাকে বাবাকে বলল, আমি তোমার বাবা। সত্যি বাবা? হ্যাঁ, আমি তোমার বাবা। ছেলেকে নিয়ে নিজের বাসায় ফিরে আসলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। বাবা বাবা, বলো। মা আমাকে ছাড়া কোনোদিনও ঘুমায়নি। আমাকে না পেলে মা মরেই যাবে। ছেলের কথা শুনে বুকের ভিতর ঘন্টা বেজে উঠল। নীলা যদি সত্যই কিছু করে ফেলে। এমনিতে যে রাগ, 7-5 না ভেবে আসাদকে নিয়ে নীলার বাসায় রওনা হলাম। বাসায় যে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দরজা খুলে ভিতরে প্রবেশ করতে দেখি নীলা মেঝেতে পড়ে আছে। কপাল ফেটে একটু রক্ত বের হচ্ছে, হাত দিয়ে রক্ত পড়ছে। সম্ভবত শিরা কাটার চেষ্টা করেছে। দেরি না করে তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। কপালে হাত দিয়ে দেখি প্রচুর জ্বরে গা পুড়ে যাচ্ছে। সারা রাত মাথায় জলপট্টি দিলাম। নিজ হাতে বাসায় রান্না করেছি। নীলাকে নিজের হাতে খাইয়ে দিলাম। আজ 6 বছর পর নীলার এতটা কাছে আসার সুযোগ পেলাম। অন্যরকম একটা ভালোবাসার কাজ করছে মনের ভিতর, কিন্তু নীলার এখনো জ্বর কমেনি। রাতে নীলার মাথার কাছে বসে আছি, এমন সময় জ্বরের ঘোরে নীলা বলে উঠল, আবির আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমাকে ক্ষমা করে দাও, আমি ক্ষমার অযোগ্য জানি। তুমি চুপচাপ শুয়ে থাকো তো, জ্বরের ঘোরে কি যাতা বকছো। এ কথা বলে উঠে যাব এমন সময় নীলা আমার হাত ধরে এক ঝাটকায় নীলার মুখের সামনে আমার মুখ নিয়ে এলো। নীলা আমার কলার চেপে ধরে আছে। ওর নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। একদম খুব কাছে অবস্থান করছি আমি, আর বলতে লাগলো, আর কত কষ্ট দিবে আমাকে বলো আবির, বলো। তুমি যখন অন্য মেয়ের সাথে হেসে গেলে কথা বলো, আমার প্রচুর কষ্ট হয়, মনে হয় যেন মারা যায়। আমি জানি তুমি এখনো বিয়ে করো নাই, আমাকে তুমি খুব ভালোবাসো, এটাও আমি জানি। তোমার জীবনে অন্য কাউকে আপন করে নেওয়ার আগে নিজ হাতে আমাকে মেরে ফেলো। আমি এই জীবন আর রাখতে চাই না। কষ্ট তোমার থেকে আমি বেশি পাচ্ছি। তোমার জীবনে নতুন কেউ আসলে আমি সহ্য করতে পারবো না। জানি তুমি আনিকাকে বিয়ে করবে। ওই দিন যখন তুমি আনিকাকে আমার সামনে বিয়ের প্রস্তাব দিয়েছো, জানি ওই দিন আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম, শুধুমাত্র আমার ছেলের কথা ভেবে, আর করি নাই। এই বলে নীলা চোখের জল ফেলতে লাগলো। আমাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে আছে। আমি আর ছাড়াতে পারলাম না। হয়তো জ্বরের ঘরে এসব বলতেছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পেলাম না। সকালে ঘুম ভেঙে দেখি যে নীলা আগের মতো আমাকে জড়িয়ে শুয়ে পড়ছে। নীলার থেকে নিজেকে ছাড়িয়ে ওর কপালে হাত দিয়ে দেখি এখন আর জ্বর নেই। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। নীলাকে না ডেকে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। সন্ধ্যায় নীলার বাসায় আসলাম। নীলার কোনো কথাবার্তা নেই, চুপচাপ আমাকে খাবার বেড়ে দিচ্ছে। আমি খেয়ে দিয়ে ছেলেকে আদর করে চলে আসব, এমন সময় নীলার ডাক। আবির, জি বলো নীলা। তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে? ধরে নাও আমার জীবনে এটাই শেষ ইচ্ছা। মনের ভিতর ওলটপালট হয়ে গেছে কথাটা শোনার পর থেকে। চাপা কণ্ঠে জবাব দিলাম, কি জিনিস? একটা রাত, শুধু একটা রাত তোমার কাছে স্বামীর অধিকারটুকু চাই। জীবনের কিচ্ছু চাইবো না, শুধু একটা রাত চাই। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? প্লিজ না করো না, আমার এই অপূর্ণ ইচ্ছেটা পূরণ করো। এই বলে নীলা আমার দিকে এগিয়ে আসলো। আমার পায়ের উপর পা দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। আমিও নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। সারা রাত নীলা নিজেকে আমার কাছে বিলিয়ে দিয়েছে। আমি তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নীলা নেই। রাতের ঘটনা মনে করতেই নিজের উপর রাগ ঘৃণা হচ্ছে। কিন্তু নীলাও নেই, আমার ছেলেটাও নেই। বাসায় তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। গেলটা কই? আমার মনে হচ্ছে নীলাকে আমি হারিয়ে ফেলেছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে দম বন্ধ হয়ে এক্ষুনি মারা যাব। অফিসে খোঁজ নিয়ে দেখি নীলা চাকরি ছেড়ে চলে গেছে। কিন্তু ও যাবেটা কই? বাবার বাসায় যাবে। আর দেরি না করে যত ভয় আছে সব কাটিয়ে রওনা দিলাম নীলার বাবার বাসায়। কিন্তু সেখানে গিয়ে বড়সড় ধাক্কা খেলাম। বাসায় তালা মারা, কেউই নেই। মনে হচ্ছে এখানে কেউই থাকে না। এক বুক হতাশা নিয়ে ফিরে আসলাম বাসায়। 1 সপ্তাহ কেটে যায়, নীলার কোনো খোঁজ খবরই নেই। আনিকাকে ফোন দিয়ে বলতেই সে বলল,
শপিং মলের ঠিকানা নিয়ে চলে গেলাম সেখানে। ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম, গতকাল একজন মহিলা আসছিল এখানে কেনাকাটা করতে, হাতে একটা বাচ্চা ছেলেকে নিয়ে। হ্যাঁ, এসেছিল তো। মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। কিন্তু কোথায় গেছে আপনি বলতে পারবেন? দেখুন, আমাদের এখানে অনেকেই আসে যায়, আমাদের এতগুলো মনে থাকে নাকি? তাকিয়ে দেখলাম যে ক্যাম্পেইন অফার 2019। ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, এটা কিসের অফার? যারা 2000 টাকার উপরে কেনাকাটা করে তাদের জন্য এটা একটা লটারির আয়োজন করা হয়েছে। ম্যানেজারের হাতে 1000 টাকার একটা নোট গুজে দিয়ে বললাম, ইসরাত জাহান নীলা, এই নামে কাউকে দিচ্ছেন নাকি? লটারি টিকিট একটু চেক করে দেখুন তো, আর আমাকে তার ডিটেলস দেন। ম্যানেজার ল্যাপটপে চেক করে বলল, হ্যাঁ, গতকাল তিনি এই টিকিট পাইছে। দেরি না করে ফোন নাম্বারটা নিয়ে নিলাম। এখনই যদি ফোন দিয়ে আমার গলার আওয়াজ শুনলেই ফোন কেটে দিবে। আনিকাকে ফোন দিয়ে নাম্বারটা বললাম, দেখো তো আনিকা, এই নাম্বারটার লোকেশন বের করা যায় নাকি? কিছুক্ষণ পর আনিকা জানালো, মিরপুর 7 নাম্বারে বর্তমান অবস্থান করছে। আনিকা আমাকে লোকেশনে ট্যাগ দিয়ে দিল। আমি ওই ট্যাগ ইউজ করে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত ঠিকানায়। একটা বাড়ির সামনে আসলাম। বাড়িটা খুবই সাধারণ। ভিতরে প্রবেশ করে দরজায় কড়া নাড়ালাম। নীলার মা দরজা খুলে, মানে আমার শাশুড়ি দরজা খুলে দিল। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। ভাবতেই পারিনি হয়তো আমাকে দেখতে পারবে এভাবে। আরে আবির বাবা যে, ভিতরে আসো, কেমন আছো? অনেক কথা বলল, নিজেদের ভুলের জন্য ক্ষমাও চাইলো। নীলার বাবা এবং ভাই আমাকে দেখে বুকে জড়িয়ে নিল, বারবার ক্ষমা চাচ্ছে। নীলার বাবা আমাকে জড়িয়ে ধরে কেঁদেই দিল। আমিও চোখের পানি আটকাতে পারিনি। সবশেষে নীলার রুমে গেলাম। নীলা বসে বসে ফোন টিপছে। আমি আস্তে আস্তে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। তুমি এইখানে কেন এসেছো? যাও, চলে যাও, গো। বারে, আমি আমার বউয়ের বাড়িতে আসছি। আমি কারো বউ নই, তুমি চলে যাও। আনিকা না হলে খুব কষ্ট পাবে। আমার থেকে ছাড়ার জন্য চেষ্টা করছে, আমিও আরো শক্ত করে জড়িয়ে ধরে আছি। ছাড়ো বলছি, ছাড়ো। নিজের বউকে ধরেছি, ছাড়বো কেন? আমি তোমার কেউ নই, কেউ না আমি তোমার। আচ্ছা, যদি কেউ না হও তাহলে ওই দিন রাতে আমি তোমার কে ছিলাম? নিজেকে যে আমার কাছে বিলিয়ে দিছো। নীলার মুখে কোনো কথা নেই, চোখ জোড়া টলমল করতেছে। বলো নীলা, ওই দিন আমি তোমার কে ছিলাম? জানি তুমি বলতে পারবে না, কারণ সত্য সবারই মুখ দিয়ে বের হয় না। নীলা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। শুধুমাত্র সামান্য ভুল বোঝার কারণে আজ আমাদের এই পরিণতি, সম্পর্ক ভাঙনের পথে। কিন্তু নীলা, একবারের জন্য কি আমাকে বিশ্বাস করতে পারোনি, নাকি তোমার ব্যর্থতা? নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, চোখের জল মুছে দিতে আমাকে জড়িয়ে ধরে কেঁদে চলছে। আমাকে অনেক শক্ত করে জড়িয়ে আছে, মনে হচ্ছে আমাকে কেউ ছিনিয়ে নিয়ে যাবে। আমাকে ক্ষমা করে দাও আবির, তুমি ক্ষমা না করলে আল্লাহ আমার উপর নারাজ হবে। আমি নিজের স্বামীকে অনেক কষ্ট দিয়েছি। এই বলে আবার কাঁদতে লাগলো। আমি চোখের জল মুছে দিয়ে বললাম, পাগলি, এতে ক্ষমা চাওয়ার কি আছে? তোমার আবির তোমার উপর কোনো রাগ করেনি, তোমার উপর অসন্তুষ্ট হয়নি। এমন সময় আমার ছেলেটা আসলো। বাবা, বাবা, তুমি শুধু মাকে আদর করবে, আমাকে আদর করবে না? অভিমানী সুরে বলল। ছেলেকে কোলে নিয়ে বসে আছি। নীলা আমাকে জড়িয়ে ধরে আছে, ছাড়ার কোনো নাম নিশানাও নেই। হয়তো আর ছাড়বে না, সারা জীবন এভাবে আগলে রাখবে।